So under this population interaction, now we move to individual study of different type of interaction. তো একদম প্রথমেই আমরা আজকে যেটাকে নিয়ে স্টাডি করছি that is mutualism. And আমরা সবাই জানি mutual relationship, mutualism is always considered as the positive interaction. Positive interaction. যেখানে আমরা দেখি দুটো স্পিসিস যখন ইন্টারঅ্যাক্ট করছে তখন দুটো স্পিসিসই আলটিমেটলি পজিটিভলি বেনিফিটেড হয়, উপকৃত হয়। এবং এই ক্ষেত্রে আমরা বলছি ইট ইজ অ্যান অব্লিগেট অ্যাসোসিয়েশন। এটা একটা বাধ্যতামূলক অ্যাসোসিয়েশন। তার কারণ ওরা যদি সেই রিলেশনশিপে না আসে তাহলে আলটিমেটলি ওরা সার্ভাইভ করতে পারবে না। সো মিউচুয়ালিজম মানেই কিন্তু আমরা মনে রাখবো ইট ইজ অব্লিগেট অ্যাসোসিয়েশন। অব্লিগেট অ্যাসোসিয়েশন, বাধ্যতামূলক, রাইট। এন্ড এই যে অব্লিগেট অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু আমরা মনে রাখবো স্পিসিস এ, say for example the species A and species B, এরা একা যদি থাকতো তারা তাদের লাইফ সাপোর্ট করার জন্য কিছু না কিছু কন্ডিশন ডেভেলপ করাতে পারতো না, and as a result they are not able to survive. তারা বেঁচে থাকতে পারতো না। So we can say they cannot live separately. তারা কোনোভাবেই আলাদা আলাদা হিসাবে থাকতে পারবে না। আর তাই এই মিউচুয়ালিজমে যেই মাত্র দুজনে একসাথে থাকলো তারা সার্ভাইভ করছে। সো এই মিউচুয়ালিজমকে আমরা দুটো হেডিং এ স্টার্ট করব। নাম্বার 1, প্লান্ট অ্যান্ড ফাঙ্গাল। প্লান্ট অ্যান্ড ফাঙ্গাল মিউচুয়ালিজম। প্লান্ট অ্যান্ড ফাঙ্গাল রিলেশনশিপ, রাইট। এই প্লান্ট আর ফাঙ্গি এদের মধ্যে আমরা প্রথমেই যার নাম পড়ি ক্লাস 11 এ আমরা পড়েছি লাইকেন, তাই না? এন্ড এই যে লাইকেন, সেখানে আমরা দেখেছিলাম না অ্যালগি এন্ড ফাঙ্গি ফর্মস আ ক্লোজ অ্যাসোসিয়েশন, নিশ্চয়ই মনে পড়ছে। তো এই যে লাইকেনে সেখানে অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া, এদের তো বডিতে ক্লোরোফিল রয়েছে এবং সেই হিসাবে এরা ফুড সিনথেসাইজ করতেও ক্যাপাবল, isn't it? বাট আমরা জানি হয়তো যে এদের ক্লোরোফিল থাকা সত্ত্বেও এরা ফুড সিনথেসাইজ করতে পারছে না বিকজ দে আর নট এবল টু অ্যাবসর্ব ফুড নিউট্রিয়েন্ট। যে মিনারেল এলিমেন্টস গুলো রয়েছে সেই মিনারেল এলিমেন্টস গুলোকে এরা অ্যাবসর্ব করতে পারে না, আর তাই ক্লোরোফিল থাকা সত্ত্বেও এরা খাবার বানাতে পারছিল না। তো সেই কারণেই ওরা কি করলো, ফাঙ্গির সাথে একটা ফ্রেন্ডশিপ করলো এবং সেইখানে ফাঙ্গি ওকে কি করছে না অ্যাবসর্ব করে দিচ্ছে নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল গুলো, রাইট। এবং এই জায়গা থেকে এই ফাঙ্গিকে আমরা বলেছিলাম মাইকোবায়ান। মাইকোবায়ান ফাঙ্গি ওকে নিউট্রিশন অ্যাবসর্ব করে দিল, নিউট্রিয়েন্ট এলিমেন্ট, মিনারেল এলিমেন্ট গুলোকে অ্যাবসর্ব করে দিচ্ছে এবং তাকে কাজে লাগাচ্ছে অ্যালগি or this photosynthetic member, and with the help of this they can synthesize their own food in their own body, and that's why নিশ্চয়ই মনে পড়ছে they are termed as phycobian. এবং এখন যে খাবারটা তৈরি করলো সেই খাবারটার একটা শেয়ার ও ফাঙ্গিকে দিয়েছে, and এর ফলে ফাঙ্গি নিজে খাবার পেলো, অ্যালগিও বা সায়ানোব্যাকটেরিয়া মেম্বাররাও কিন্তু খাবার পাচ্ছে এবং আলটিমেটলি তারা সার্ভাইভ করতে পারলো। তো অবভিয়াসলি শুধুমাত্র এ সার্ভাইভ যেরকম করতে পারতো না একা, এও একা সার্ভাইভ করতে পারতো না, তাই তারা এই ক্লোজ অ্যাসোসিয়েশনে এসে থ্যালাস লাইক ফর্মেশন তৈরি করেছে। সো ইট ইজ দ্য এক্সাম্পল অফ
পজিটিভ ইন্টারাকশন। আমাদের নিশ্চয়ই মনে পড়ছে, আমরা এর আগেও পড়েছি। সেকেন্ড, এই প্লান্ট এন্ড ফাঙ্গি রিলেশনশিপের আন্ডারে আমরা দেখেছিলাম এসেছিল মাইকোরাইজা। মাইকোরাইজা, মাইকোরাইজা কাকে বলে? Mycorrhiza is the mutualistic relationship between fungi and the roots of higher plants. তাহলে কাদের কাদের মধ্যে? Roots of higher plants and fungi. তো এই ক্ষেত্রেও আমরা দেখি এই প্লান্ট গুলো তারা মাটি থেকে নিউট্রিয়েন্টটা অ্যাবজর্ব করতে পারে না, মিনারেল এলিমেন্টকে অ্যাবজর্ব করতে পারে না, এবং তখন ওরা সাহায্য নিচ্ছে এই ফাঙ্গি, এবং সেই ফাঙ্গি ওকে মিনারেল অ্যাবজর্ব করে দিল, তার পরিবর্তে ও খাবার বানালো, এবং আলটিমেটলি বোথ মেম্বার্স আর পজিটিভলি বেনিফিটেড। এন্ড আমরা এই জায়গায় দেখেওছিলাম এই যে মাইকোরাইজা, it is of two types, ectomycorrhiza and endomycorrhiza. ectomycorrhiza মানে কি? যখন roots এর uppermost layer, outermost layer এ fungal association is restricted, then it is called ectomycorrhizal association. কিন্তু root cell গুলোর ভেতরে যদি ফাঙ্গাল অ্যাসোসিয়েশনটা গ্রো করে তখন তাকে আমরা বলে থাকি endomycorrhizal association, right? তাহলে ecto and endomycorrhiza are the two types. তাহলে এই দুটোই চলে আসলো প্লান্ট এন্ড ফাঙ্গাল মিউচুয়ালিজমের এক্সাম্পলে। নাও আমরা সেকেন্ড, এটা ছিল ফার্স্ট প্লান্ট এন্ড ফাঙ্গাল অ্যাসোসিয়েশন। সেকেন্ডে আমরা দেখছি প্লান্ট অ্যানিমাল মিউচুয়ালিজম। প্লান্ট অ্যানিমাল মিউচুয়ালিজম, রাইট? সো এই যে প্লান্ট এন্ড অ্যানিমাল, এদের মধ্যে আমরা বলে থাকি না প্লান্ট যখন হায়ার প্লান্টস গুলো যখন ক্রস পলিনেশনে পার্টিসিপেট করে, আমরা পড়েছিলাম ইতর পরাগযোগ, ক্রস পলিনেশন, সেখানে দে অলওয়েজ রিকোয়ার্স ক্যারিয়ার, ভেক্টর তার দরকার পড়ে, এবং সেই ভেক্টরটাই তার পোলেন গ্রেনসকে এক জায়গা থেকে আরো এক জায়গায় নিয়ে যাচ্ছে, তাই না? নট অনলি দ্যাট, সেখানে কিন্তু আমরা বলেছিলাম এদের মাধ্যমেই এদের যে সিড, সেই সিডেরও ডিসপারশন হয়। সো জুফিলি অ্যান্ড জুকোরি, these two method always requires the help of the animal body, and for that plant often rewards in the form of pollen and nectar for the pollinators, এবং যে অ্যানিমালস গুলো দেখে হেল্প করলো তারা কি পেলো? ওই নেকটার, পোলেন্স এইগুলোকে তারা পাচ্ছে, যেটা কিনা ওদের ফুড হিসাবে ওরা ইন্টারঅ্যাক্ট করে। সো এই জায়গা থেকে আমরা একটা টার্ম পাই প্লান্ট অ্যানিমাল মিউচুয়ালিজমে, co-evolution, co-evolution, right? Please write down. Co-evolution is an evolutionary mechanism, where the change of a biological object is triggered, T-R-I-G-G-E-R-D, triggered by the change of related object,
the evolution of the flower, the evolution of the flower and its pollinator species are tightly linked with one another. Right? So এটার এক্সাম্পলে আমরা দুটো কে স্টাডি করব প্লান্ট অ্যানিমাল রিলেশনশিপের আন্ডারে, ফিগ and fig wasp. You know, there is a tight one-to-one relationship with the pollinator species of wasp and many species of fig tree. Fig মানে নিশ্চয়ই জানি ডুমুর। সেই যে ডুমুরের যে ফুল, সেই ফুলগুলো ক্লোজলি অ্যাটাচড এবং সেই জায়গা থেকে তাদের কিন্তু যখনই পলিনেশনের দরকার পড়ছে তারা এই ফিগ ওয়াস্পের সাহায্য নেয়। উল্টো দিকে ফিগ ওয়াস্প বা পোকাগুলো বা পিঁপড়েগুলো ওই ফুলের ভেতরেই এগ লে করে, রাইট? এবং তার ফলে ও ডিউরিং ইটস এগ লেইং, ডিম পাড়ার সময় ওই ফ্লাওয়ারের পলিনেশন করাচ্ছে and ultimately ফ্লাওয়ারের পলিনেশন হলো মানে সেখানে ফার্টিলাইজেশন প্রসেসটা রান করবে, আর ওদিকে ওয়াস্প বা ফিগ ওয়াস্পের এগ লেইং মেকানিজমটাও রান করছে। সো বোথ আর পজিটিভলি বেনিফিটেড। সেকেন্ড এক্সাম্পলে আমরা বলি অর্কিড অ্যান্ড বিজ। এগেন বিজ অর্কিডের পলিনেশন করায় এবং এই সময় কিন্তু ওর কিছু ভ্যারাইটি চেঞ্জও ও করাতে পারে। সো আলটিমেটলি এই পলিনেশনের মাধ্যমে কিন্তু ওরা both members are positively benefited. So এখানে দুটো এক্সাম্পল প্লান্ট অ্যান্ড অ্যানিমালের, ফিগ অ্যান্ড ফিগ ওয়াস্প, and second example orchid and bees, right? So এবার আমাদের after this mutualism, now we move to proto cooperation. আমি এটা ডিলিট করলাম। proto cooperation. Proto cooperation is an association between individual of two species, each of which is benefited by the presence of other, but they can live equally well without association. অর্থাৎ কি না, এখানে দুটো স্পিসিস এ আর বি তারা এমনি একা একাও কিন্তু থাকতে পারে, আবার যখন এরা একসাথে থাকছে তখন তারা পজিটিভলি বেনিফিটেড, রাইট? যেরকম আমরা নিশ্চয়ই জানি ক্রোকোডাইল বার্ড enters the mouth of crocodile, কুমিরের মুখের ভিতরে ক্রোকোডাইল বার্ডস গুলো এন্ট্রি নেয় এবং কুমিরের মুখের ভিতরে এক রকমের প্যারাসাইটিক লিচ জোঁক থাকে। তো ওই পাখিটা ওই লিচ গুলোকে ফুড হিসাবে ইনটেক করে, রাইট? তো তাহলে পাখি তো খাবার পেলো, বা তার সাথে সাথে ওই যে ক্রোকোডাইল সে ওই ব্লাড সাকিং প্যারাসাইটের হাত থেকে মুক্তি পেয়েছে। তাহলে এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপেও কিন্তু আবারও দুটো স্পিসিস পজিটিভলি আমাদের এই জায়গা থেকে দেখলাম বেনিফিটেড হয়েছে, তাই না? এবং সেই রিলেশনশিপে এরা দুজনে কিন্তু আলাদা আলাদাও থাকছে, সবসময় ওই ক্রোকোডাইল বার্ড বা প্লোভার ওই ক্রোকোডাইলের মুখের ভেতরে নেই, আমরা জানি সেটা। সুতরাং তারা আলাদা হিসাবেও থাকছে, বাট যখন তারা একসাথে থাকছে তখন তারা পজিটিভলি বেনিফিটেড।
এগেন আরো একটা এক্সাম্পল হয়তো আমরা জানি, sea anemone. Sea anemone attached to the body of the hermit crab protects it from the enemies. ও হারমিট ক্র্যাবের গায়ের সাথে লেগে থাকলো। এবার হারমিট ক্র্যাবের সাথে যদি লেগে থাকে, অন্যান্য যে এনিমিজ গুলো ওকে অ্যাটাক করবে না। In return, the anemone receive the pieces of food dropped by the crab. এবার যখন ওই ক্র্যাব খাবার খাচ্ছে, সেই ক্র্যাবের খাবারের কিছু অংশ যেটা পড়ে যাচ্ছে, সেই অংশটাকে সি অ্যানিমন খাবার হিসাবে ইনটেক করলো, and ultimately সেটার মাধ্যমে ও খাবার পেলো আর ক্র্যাব তার এনিমিজ এর থেকে প্রোটেকশন পেলো। তাহলে এটাও কিন্তু এক্সাম্পল অফ positively benefited member, right? তাহলে এই যে proto cooperation and mutualism, please remember these two are considered as the plus interaction. Both the members are positively benefited. Now the third one, commensalism. Commensalism is the interaction in which one species is benefited but the other is neither harmed nor benefited. এই রিলেশনশিপে এইটা যদি স্পিসিস থাকে আর এটা যদি স্পিসিস থাকে, সেখানে একটা স্পিসিস অবশ্যই উপকৃত হবে, কিন্তু অন্য স্পিসিসটা না তো উপকৃত হচ্ছে না তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাইট? So the species which is benefited, যে উপকৃত হয়, তাকে আমরা নাম দিয়েছি কমেন্সাল, রাইট? আর ও যার উপর গ্রো করছে বা যার উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না, কোনো প্রভাব পড়ে না, তাকে আমরা নাম দিয়েছি হোস্ট। So commensalism is observed in diverse type of animal and in case of some plant also. তার এক্সাম্পল হিসাবে আমরা দেখেছি ক্লাউনফিশ। Clownfish that lives among the sea anemone that gets protection from the predator which stay away from the stinging tentacles of the sea anemone. Sea anemone এর ওই stinging tentacles থেকে tentacles এর জন্য প্রোটেকশন পেল, এবং সেই ক্ষেত্রে আমাদের ওই যে ক্লাউনফিশের আলটিমেটলি বেনিফিটিং। এগেন বিভিন্ন রকম যে এপিফাইট অর্কিড গুলো, তারা অন্য কোনো প্ল্যান্টের উপর গ্রো করতে পারে, লাইক আম গাছের উপর একটা অর্কিড গ্রো করলো, তো তাতে কি হয় না, এই আম গাছের উপর ও যদি গ্রো করে, আম গাছের থেকে ও যে বেনিফিটটা পায় সেটা হচ্ছে শেল্টার। আম গাছের বিশাল বড় ক্যানোপি, এবং তাই তখন অর্কিড একটা শেল্টার পাচ্ছে, বাট এটার জন্য আম গাছের কোনো ক্ষতিও হয় না বা কোনো উপকারও হয় না। তার মানে এখানে ম্যাঙ্গো প্লান্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হোস্ট বাট দ্য অর্কিড ইজ দ্য কমেন্সাল, রাইট? সো এই যে এক্সাম্পলে এই কারণে এই কমেন্সালিজমে যেহেতু একটা স্পিসিস পজিটিভলি বেনিফিটেড আর একটা স্পিসিস এর উপর কোনো ইম্প্যাক্ট পড়ছে না, তাই একে আমরা ডিনোট করেছিলাম প্লাস জিরো ইন্টারাকশন, প্লাস জিরো ইন্টারাকশন, রাইট? আফটার কমেন্সালিজম এরপর আমরা যাচ্ছি কম্পিটিশন। So we know that competition is a broader aspect of the interaction of two organisms striving for the same resource. আজকে দুটো ডিফারেন্ট অর্গানিজম যখন একটা রিসোর্সকে ইউটিলাইজ করার জন্য লড়ছে, তখন তাকেই আমরা বলছি কম্পিটিশন। এবং যদি এই কম্পিটিশনটা সেম স্পিসিসের মধ্যে হয়, হিউম্যানের সাথে হিউম্যানেরই যদি হয়, তখন তাকে আমরা বলবো ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন।
বাট যদি এই কম্পিটিশনটা দুটো বা তিনটে ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে হয় তখন তাদেরকেই বলবো ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। অ্যান্ড অবভিয়াসলি ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন ইজ মোর অ্যাকিউট। তার কারণ কি, এখানে all are same type of species, সবাই তো একই স্পিসিস এরই মেম্বার। ইন্ট্রাস্পেসিফিক সেই কারণেই আমরা বলছি মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এখানে সেম স্পিসিস compete with each other for similar requirement, একই রকমের তাদের রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা খাবার বল, জায়গা বল, লাইট বল, ওয়াটার বল, রিপ্রোডাক্টিভ পার্টনার, হোয়াটএভার, প্রত্যেকটা ক্রাইটেরিয়া তাদের সেম এবং সেই হিসাবেই কিন্তু তারা একজন আরেকজনের সাথে কম্পিট করে, রাইট? বাট ইন্টারস্পেসিফিক যখন ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে কম্পিটিশনটা হচ্ছে সেই হিসাবে কিন্তু আমরা তাদেরকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে স্টাডি করি। সো উই ক্যান সে দিস কম্পিটিশন ক্যান টেক টু ফর্ম। এই কম্পিটিশনের জন্য কিন্তু দুটো ফরমেশন ডেভেলপ করতে পারে, একটাকে আমরা এক্সক্লুশন আর একটাকে বলবো কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স। সো কম্পিটিশন result in two form. Number one, competitive exclusion, right? And the second one, competitive coexistence, right? So প্রথম যেটা কম্পিটিটিভ এক্সক্লুশন, এই জায়গায় সায়েন্টিস্ট গস তিনি একটা কনসেপ্ট দিলেন। According to scientist Gauss, two closely related species competing for the same resource cannot coexist independently, and the competitively inferior one will be eventually eliminated. আজকে আমি বলছি এই দুটো সেম টাইপের স্পিসিস, এই দুটো সেম টাইপের স্পিসিস একটা রিসোর্সের জন্যই কম্পিট করছে দুজনের সাথে, এবং এদের মধ্যে যে কম্পিটিটিভলি কি বলবো পুয়ার, দুর্বল, উইক ইন নেচার, সে আলটিমেটলি কম্পিটিশনে কম্পিট করতে পারবে না, এবং সেই জায়গা থেকে যদি এ উইকার হয় তাহলে এ আস্তে আস্তে এক্সক্লুড হয়ে যাবে কম্পিটিশন থেকে, রাইট? তাই এটাকে আমরা বলছি কম্পিটিটিভ এক্সক্লুশন। ডান? সো কম্পিটিটিভ এক্সক্লুশন অলওয়েজ ডান বাই সায়েন্টিস্ট গস। এক্সাম্পল হিসাবে তিনি বললেন introduction of goats resulted in the exclusion of Abingdon tortoise from Galapagos Island because goats are better browsers. Galapagos Island এ tortoise, Abingdon tortoise আর goat দুজনেই আসছে, এবং সেই ক্ষেত্রে যেহেতু এই গোট অবশ্যই বেটার টর্টয়েজের থেকে, তাই একটা সার্টেন টাইমের পর টর্টয়েজরা ওই জায়গা থেকে এলিমিনেট হয়ে যাবে খাবার না পাওয়ার জন্য। তাহলে এই কম্পিটিটিভ এক্সক্লুশন রেজাল্ট ইন দ্য এক্সটিনশন অর দ্য লস অফ ওয়ান স্পিসিস। ডান? বাট কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স কাকে বলবো না, যখন কোনো একটা কন্ডিশনের জন্য ডিফারেন্ট স্পিসিসই একই সাথে সেখানে গ্রো করছে তাকে আমরা বলবো কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স। অ্যাকচুয়ালি রিসেন্ট স্টাডি এই কম্পিটিটিভ কোএক্সিস্টেন্সকে কিন্তু কখনোই সাপোর্ট করে না, কারণ কম্পিটিশন মানেই সেখানে এক দল জিতবে আর এক দল হেরে যাবে, আর যে হেরে যাবে আমরা দেখেছিলাম নেচার তাকে সাপোর্ট করবে না, আলটিমেটলি তাকে এলিমিনেট হতে হবে। তাই এই কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স কনসেপ্টটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়, রাইট? তো তাহলে কম্পিটিশন আলটিমেটলি টু টাইপ, ইন্ট্রাস্পেসিফিক, ইন্টারস্পেসিফিক, এন্ড এই জায়গা থেকে এই কম্পিটিশনের দুটো ফর্ম, কম্পিটিটিভ এক্সক্লুশন এন্ড কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স, রাইট? এইটুকুন পার্টে কারোর কোনো অসুবিধা আছে? এর পরের পার্টটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে বলছি। Say, is there any doubt?